মুভির কাহিনী শুরু হয় একটা কার অ্যাক্সিডেন্ট থেকে, আর আমরা দেখতে পাই নির্জন নিরিবিলি একদম ফাঁকা একটা রুট দিয়ে নর্মালভাবে একটি কার যাচ্ছিল, কিন্তু হঠাৎ সেই কারটির স্টিয়ারিং ঘুরে আচানকভাবে সেই কারটি খুবই স্পিডে রাস্তার পাশ দিয়ে গিয়ে একটি নদীতে পড়ে যায়। রাস্তার আশেপাশে থাকা দুই একটা লোক এই ঘটনাটি দেখে একদম অবাক হয়ে যায় যে রাস্তায় কোনো মানুষ বা গাড়ি ঘোড়া বা কোনো ধরনের জীবজন্তু না থাকা সত্ত্বেও সেই কারটি আচানক স্টিয়ারিং ঘুরিয়ে এমনভাবে রাস্তার পাশ দিয়ে কেন চলে গেল। পরের দিন ঘটনাস্থলে এসিপি সুরজন শেখাবত একেএস সুরি এবং সাব ইন্সপেক্টর দেবব্রত আসে ইনভেস্টিগেশন করার জন্য। সুরি রোডের আশেপাশে থাকা সেই দুই একজন মানুষকে পুছতাছ করে জানতে পারে যে কারটি একদম নর্মালভাবে চলে আসছিল, কিন্তু আচানক এমনভাবে কারের স্টিয়ারিং ঘুরে যায় যেমন কারের সামনে কোনো বুথ চলে এসেছিল, অথচ রুটে তখন কোনো কিছুই ছিল না। পুছতাছ করে সুরি এটাও জানতে পারে যে এই রুটের আশেপাশেই একটা রেড লাইট এরিয়াও রয়েছিল। পুছতাছ করার পর একটি ক্রেন এনে নদী থেকে সেই কারটি বের করা হয়। কারের ভিতরে ডেড বডি দেখে সেখানে থাকা সবাই একদম শক হয়ে যায়, কারণ কারের ভিতরে খুবই ফেমাস অ্যাক্টর সুপারস্টার আরমান কাপুরের ডেড বডি রয়েছিল। সাথে সাথেই মিডিয়ার মাধ্যমে এই নিউজটি পুরো দেশের মধ্যে ছড়িয়ে পড়ে, যার কারণে এই কেসটা এখন একটা হাই প্রোফাইল কেস হয়ে গিয়েছিল। তারপর আরমান কাপুরের ডেড বডি হসপিটালে নিয়ে আসা হয়। সুরি সেখানে আরমান কাপুরের স্ত্রী সোনিয়ার সাথে কথা বলে। সোনিয়া কাপুর বলে আরমান সে কখনোই নিজে কার ড্রাইভ করতো না, তার ড্রাইভারই সবসময় কার ড্রাইভ করতো, আর সে কখনো একাও থাকতো না, সবসময় তার সাথে তার স্পট বয় যুবরাজ থাকতো। কিন্তু শকিং ব্যাপার হয়েছে, আরমানের সাথে সেদিন আর কেউই ছিল না। কারের ভিতরেও আরমান কাপুর ছাড়া আর কারোর ডেড বডি পাওয়া যায়নি। দেবব্রত ইনভেস্টিগেশন করে জানতে পারে যে সেদিন রাতে স্টুডিও থেকেই আরমান তার ড্রাইভার ও স্পট বয় ওরা দুজনকেই কিছুক্ষণ আগেই ছেড়ে দিয়েছিল। পরের সিনে দেখা যায় আরমান কাপুরের ছোটবেলার বন্ধু সঞ্জয় কেজরিওয়াল একটি এয়ারপোর্টে বসে রয়েছিল। সেখানের টিভিতে সঞ্জয় এই নিউজটি দেখতে পায় যে গতকাল রাতে সুপারস্টার আরমান কাপুরের রেড লাইট এরিয়ার আশেপাশে একটি অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়ে গেছে। কিন্তু প্রশ্ন হয়েছে আরমান কাপুর সেখানে কেন গিয়েছিল, আর তখন আমরা দেখতে পাই এই নিউজটা দেখে সঞ্জয় প্রচন্ড ঘাবড়ে যায়। সাথে সাথে সে আরমান কাপুরের বাড়িতে এসে আরমানের স্ত্রী সোনিয়াকে জড়িয়ে ধরে। পরের সিনে আমরা দেখতে পাই এই কাহিনীর আরেকটি ক্যারেক্টার তাইমুরকে। তাইমুর এক পায়ে ল্যাংড়া ছিল, আর শশী নামের একটি দালালের জন্য সে কাজ করত। ল্যাংড়াতে ল্যাংড়াতে তাইমুর শশীর কাছে এসে এই খারাপ খবরটা দেয় যে সুপারস্টার আরমান কাপুর অফ হয়ে গেছে। তখন দেখা যায় খবরটা শুনতেই শশী খুব বড় একটা ঝাটকা খেয়ে যায়। বোঝা যাচ্ছে আরমানের সাথে তার কোনো না কোনো লিঙ্ক রয়েছিল। সাথে সাথেই শশী তাইমুরকে পাঠিয়ে দেয় একটি নতুন সিম নিয়ে আনতে। শশীর সাথে সেখানে তার গার্লফ্রেন্ড মল্লিকাও রয়েছিল। রেড লাইট এরিয়ার ম্যাডামকে অনেকগুলো টাকা দিয়ে শশী মল্লিকাকে একেবারে কিনে এনেছিল। শশী কিছুটা বইয়ের সাথে সবুজ রঙের একটা ব্যাগ থেকে অনেকগুলো টাকা বের করে অন্য একটা ব্যাগের ভিতরে ভরতে ভরতে মল্লিকাকে বলে সে কিছুদিনের জন্য গাঁও চলে যাবে, যদি কেউ এসে তার কথা জিজ্ঞেস করে তাহলে সে কোনো কিছুই জানি না বলতে। কিছুক্ষণ পর তাইমুর একটা নতুন সিম নিয়ে এনে শশীকে দেয়। নতুন সিম মোবাইলে লাগিয়ে শশী তার পুরনো সিমটা মাটিতে ফেলে দেয়। তখন শশীর হাউভাউ দেখে তাইমুর বুঝতে পারে যে শশী কোনো কিছু লুকাচ্ছিল, হতে পারে সে বড় কোনো লাফড়াতে জড়িয়ে রয়েছিল। এসব বুঝতে পেরে তাইমুর একটু চালাকি করে শশীর পুরনো সিমটা নিয়ে সেখান থেকে চলে যায়। এরপরের সিনে আমরা দেখতে পাই সুরির বাড়িতে সুরি, তার স্ত্রী রশনি, তাদের দুজন বন্ধু সবাই একসাথে বসে ডিনার করছিল। এখানে আমরা সুরির পারিবারিক জীবনের ব্যাপারে কিছুটা জানতে পারি, যেমন কয়েক বছর আগে সুরির খুবই সুন্দর একটা পরিবার ছিল। সুরি, রশনি আর তাদের 8 বছরের ছেলে করণকে নিয়ে খুবই হাসি খুশির খুবই সুন্দর একটা পরিবার ছিল। কিন্তু একদিন একটা দুর্ঘটনায় করণের মৃত্যু হয়ে যায়, যার পর থেকেই সুরি আর রশনির জীবন একদম উলটপালট হয়ে গিয়েছে। তাদের জীবন থেকে হাসি খুশি একেবারে চলে গিয়েছে। দুজন একসাথে তো থাকতো, কিন্তু মনের দূরত্বটা অনেক বেড়ে গিয়েছিল। একজন আরেকজনের সাথে খুব কমই কথা বলতো। রশনির তো একজন সাইকিয়াট্রিস্টের কাছে ট্রিটমেন্টও চলছিল। তবে সেই দুর্ঘটনাটা কি হয়েছিল এটা আমরা কাহিনীর আরেকটু আগেই জানতে পারবো। পরের সিনে আমরা দেখতে পাই রশনি একদিন একা একা তার ঘরে কাজ করছিল। তখন ফেনি মিস্ত্রি নামের এক মহিলা তার ঘরে আসে। ফেনি বলে সে হয়েছে তাদেরই প্রতিবেশী, যখনই কোনো কিছুর দরকার হবে তাকে বলতে, তার কাছে সবকিছুর জোগাড় আছে। ফেনির জন্য চা বানাতে রশনি ভিতরে চলে যায়। তখন আমরা দেখতে পাই ফেনি খুবই অদ্ভুতভাবে ঘরের চারিদিক আর সবকিছুই ভালো করে দেখছিল, যেমন সে কোনো কিছু খুঁজছিল। হঠাৎ ফেনি একটি বক্স থেকে করণের একটা ফটো দেখতে পেয়ে রহস্যময় একটা হাসি দেয়। রশনি চা নিয়ে ফিরে আসার পর ফেনি রশনিকে নানান প্রশ্ন করতে থাকে, যেমন তোমাদের বিয়ের কত বছর হয়েছে, ঘরে কে কে রয়েছে, কে কি করছে, এই সব কিছু খুবই অদ্ভুতভাবে জিজ্ঞেস করতে থাকে। অন্যদিকে দেখা যায় সুরি আরমানের বাড়িতে আসে সোনিয়ার সাথে কথা বলতে। সেখানে তখন আরমান কাপুরের বন্ধু সঞ্জয়ও রয়েছিল। সঞ্জয়ের দিকে সুরি কিছুটা সন্দেহের নজরে চেয়ে সোনিয়াকে জিজ্ঞেস করে যে তাদের পারিবারিক জীবনে কি কোনো ধরনের টেনশন বা কোনো ধরনের প্রবলেম রয়েছে
গিয়েছিল নাকি, কারণ যে রুটে আরমান কাপুরের অ্যাক্সিডেন্ট হয়েছে সেই রুটটা তাদের বাড়ির দিকে পড়ে না। তাহলে শুটিং শেষে আরমান কাপুর তার বাড়ির দিকে না এসে সেখানে সেই জায়গাতে কেন গিয়েছিল আর কি করতে গিয়েছিল? সোনিয়া বলে, আমাদের মাঝে এমন কোনো সমস্যা ছিল না যার জন্য আরমান কাপুর সুসাইড করবে। আর আমাদের অ্যাকাউন্টেন্ট আমাকে বলেছে যে সে নাকি আরমানকে সেদিন রাতে 20 লাখ টাকা ক্যাশও দিয়েছিল। সুরি তারপর অ্যাকাউন্টেন্ট আর স্পট বয় যুবরাজকে জিজ্ঞেস করে জানতে পারে আরমান কাপুর অ্যাকাউন্টেন্টের কাছ থেকে সেদিন সবুজ রঙের একটি ব্যাগে করে ক্যাশ 20 লাখ টাকা নিয়ে গিয়েছিল। সুরি বলে, খারের ভিতরে তো কোনো ধরনের সবুজ ব্যাগ বা হলুদ ব্যাগ কোনো কিছুই তো পাওয়া যায়নি। অ্যাকাউন্টেন্ট আরও বলে যে শুধু সেদিন নয়, এর আগে আরও 2 বার আরমান কাপুর তার কাছ থেকে টাকা নিয়ে গিয়েছিল। একবার তো সে নিজে হোটেল লিডোতে গিয়ে হোটেল রিসেপশনিস্ট মুরগানের হাতে টাকা দিয়ে এসেছিল। আর সেই হোটেল লিডো হয়েছে সেখানেই যেখানে আরমান কাপুরের কার অ্যাক্সিডেন্ট হয়েছিল তার কিছুটা দূরেই। হোটেল লিডোতে এসে সুরি ম্যানেজারকে জিজ্ঞেস করায়। ম্যানেজার বলে, সেই রিসেপশনিস্ট মুরগন সে তো অনেক আগেই হোটেল ছেড়ে চলে গিয়েছে, এখন সে কোথায় থাকে এটা ওরা কেউই জানে না। এদিকে নতুন সিম দিয়ে শশী কোনো একজনকে কল করে বলে তার পাওনা বাকি 30 লাখ টাকা তাড়াতাড়ি দিতে। সেই লোকটি শশীকে বলে সে কি আরমানকে খুন করেছে। শশী বলে সে এই ঘটনা থেকে অনেক অনেক দূরে রয়েছে। পরের সিনে দেখা যায় সুরি আর রোশনি বাচ্চাদের একটা প্রোগ্রাম দেখে বাড়ির দিকে ফিরছিল। তখন ফেনি আচানক তাদের সামনে চলে আসে আর খুবই রহস্যময়ভাবে ফেনি সুরির সাথে কথা বলতে থাকে। বোঝা যাচ্ছে সে তাদের ব্যাপারে অনেক কিছু জানে। ফেনির কথা শুনে সুরি আর রোশনি দুজনেই একটু অবাক হয়ে যায়। হঠাৎ ফেনি সুরিকে বলে, সুরজন শেখাবত, আমার কাছে তোমার ছেলে করণের একটা মেসেজ আছে। করণ নাম শুনতেই সুরি প্রচন্ড রেগে যায়। রেগে গিয়ে সুরি ফেনিকে অনেক বকা দিয়ে বলে, এই ব্যাপারে আমরা আর কোনো কিছুই জানতে চাই না, আর আজকের পর থেকে তুমি আমাদের সাথে কখনোই দেখা করবে না। এই বলে সুরি রোশনিকে নিয়ে ঘরের ভিতরে চলে যাচ্ছিল। তখন ফেনি জুড়ে জুড়ে বলতে থাকে যে করণ বলেছে সে যেখানেই রয়েছে খুবই ভালোভাবে রয়েছে, জাস্ট একবার সে তার দাদা আর মামার সাথে কথা বলতে চায়। এসব শুনে সুরি আরো রেগে যাচ্ছিল, কিন্তু রোশনিকে দেখা যায় সে ফেনির কথা শুনে একদম শকড হয়ে গিয়েছিল। ঘরের ভিতরে এসে সুরি বলে, সামান্য কিছু টাকার জন্য মানুষ এত জঘন্য কাজ কিভাবে করতে পারে? কিন্তু রোশনি বলে, আমার মনে হয় ফেনি সত্যি কথা বলছে, আর না হয় সে কিভাবে জানলো যে করণ তোমাকে দাদা বলে ডাকতো। সুরি বলে, তুমি একজন শিক্ষিত মেয়ে হয়ে তুমি কিভাবে এসব কথায় বিশ্বাস করতে পারো? করণ মরে গিয়েছে রোশনি, আর মরা মানুষ কখনোই কথা বলে না। এসব বলে সুরি তার কার নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। কার চালাতে চালাতে সুরি সেই দুর্ঘটনাটা মনে করতে থাকে। আর তখন আমরা একটা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই করণের সাথে কি হয়েছিল। আসলে হয়েছিল কি, পুরো পরিবার একটি নদীর কিনারে পিকনিকে গিয়েছিল। সেখানে সুরি আর রোশনি নদীর পাশেই একটা জায়গায় শুয়ে শুয়ে রেস্ট করছিল। তখন করণ এবং তার বন্ধু রোশনিকে বলে ওরা পাশে একটু ঘুরতে চলে যায়। ঘুরতে ঘুরতে ওরা নদীতে থাকা একটি মেশিনের নৌকায় চড়ে নৌকাটি স্টার্ট করে কিছুটা দূরে চলে যায়। কিন্তু 8 বছরের ছোট ছোট বাচ্চারা ওরা কিভাবে সেই নৌকাটিকে কন্ট্রোল করবে? তাই দেখতেই দেখতে সেই নৌকাটি নদীর মাঝখানে গিয়ে পাল্টে যায়। শব্দ শুনে রোশনি আর সুরি দৌড়ে গিয়ে নদীতে জাম্প মেরে করণের বন্ধুকে তো বাঁচিয়ে নেয়, কিন্তু করণকে ওরা খুঁজে পাচ্ছিল না। অনেক সময় নদীতে খোঁজাখুঁজির পরও সুরি আর রোশনি করণকে কোথাও খুঁজে পায় না। এভাবেই সুরি আর রোশনি তাদের একমাত্র সন্তান করণকে হারিয়ে ফেলেছিল। আর এখান থেকে রোশনি এবং সুরির জীবন একেবারে বদলে গিয়েছিল। এই দুর্ঘটনা হওয়ার জন্য আর সবকিছুর জন্য সুরি সে নিজেকেই দায়ী মনে করত। সুরি ভাবে সে যদি না শুয়ে করণের সাথে খেলতে যেত বা করণকে খেলতে যাওয়ার জন্য নিষেধ করত, তাহলে এসব কখনোই হতো না। এসব ভাবতে ভাবতে সুরি অনেক ইমোশনাল হয়ে রাস্তার একপাশে খার থামিয়ে একা একা কাঁদছিল। আর তখনই সেখানে রোজি নামের একটি মেয়ে এসে খারের দরজা নক করে। রোজি ছিল রেড লাইট এরিয়ার একটি টপ লিস্টের কল গার্ল। সুরিকে কাঁদতে দেখে রোজি বলে, মনে হচ্ছে তুমি অনেক দুঃখে রয়েছো, তোমার ভালোবাসার দরকার, আমাকে নিয়ে চলো তোমার সাথে। সুরি বলে, ভাগি আছে, আমি একজন পুলিশ অফিসার। রোজি বলে, তাহলে আমাকে অ্যারেস্টই করে নাও। সুরি বলে, আর তাতে কি হবে, তুমি এমনিতেই নরকে রয়েছো। রোজি বলে, নরকে আছি, তবে স্বর্গের রাস্তা জানা আছে। এখান থেকে একটু দূরেই হোটেল লিডো রয়েছে, আর সেই হোটেলের প্রত্যেকটি রুমে রুমে স্বর্গ রয়েছে। হোটেল লিডোর নাম শুনতেই সুরি একটু চমকে উঠে, কারণ আরমান কাপুরের কেসে হোটেল লিডোর নাম জড়িয়ে আছে তাই। সাথে সাথে সুরি রোজিকে তার কারের ভিতরে বসিয়ে হোটেল লিডোর রিসেপশনিস্ট মুরগনের কথা জিজ্ঞেস করে। রোজি বলে, মুরগনের এইডস হয়েছে, তার জন্য হোটেল ম্যানেজার মুরগনকে তাড়িয়ে দিয়েছে, সে এখন তার গাঁয়ের বাড়িতে পরে পরে মরছে। ইনফরমেশন পেয়ে সুরি রোজিকে গুড নাইট বলে চলে যাচ্ছিল। রোজি তখন বলে, আমাকে নিয়ে যাও স্যার, আমি তোমার অনেক কাজে আসবো। সুরি বলে, যখন দরকার হবে আমি তোমাকে খুঁজে নেব। পরের দিন সুরি দেবব্রতকে মুরগনের অ্যাড্রেস দিয়ে সেখানে পাঠিয়ে দেয়। দেবব্রত মুরগনের বাড়িতে এসে দেখে যে সত্যিই মুরগন এইডসের বিমারে সেখানে পরে পরে মরছিল। তারপর মুরগনের কাছ থেকে দেবব্রত বেশি কিছু তো জানতে পারে না, শুধু শশী নামের একজন দালালের নাম জানতে পারে যে হোটেল লিডোতে মেয়েদেরকে সাপ্লাই করত।
করত। তারপর সুরির টিম শশীর তালাশ করতে করতে মল্লিকার কাছে এসে পৌঁছে যায়। সুরি মল্লিকাকে বলে শশী অনেক প্রবলেমে রয়েছে, তার জন্য সত্যি করে বলে দাও শশী এখন কোথায় আছে। মল্লিকা বলে জানি না। সুরি বলে শশী কি আরমান কাপুরের সাথে কখনো দেখা করেছিল নাকি? মল্লিকা বলে আমি কিচ্ছুই জানি না সাহাব। আসলে মল্লিকা জানতো যে আরমান কাপুরের অ্যাক্সিডেন্টের আগে শশী আরমান কাপুরের সাথে দেখা করেছিল, কিন্তু শশীর নিষেধ করে যাওয়ার কারণেই মল্লিকা সুরিকে কোনো কিছুই বলে না। তারপর কোনো রকমে সুরি তাইমুরের নাম জানতে পারে, যেমন তাইমুর শশীর জন্য কাজ করত। সাথে সাথেই দেবব্রত তাইমুরকে তুলে সুজা লকআপে নিয়ে আসে আর কিছু মারধর দিয়ে শশীর সাথে যোগাযোগ হলেই সুরিকে জানাতে বলে তাইমুরকে ছেড়ে দেয়। লকআপ থেকে ফিরে আসার সময় তাইমুর একজন হাবলদারের কাছ থেকে জানতে পারে যে শশী নাকি আরমান কাপুরের কাছ থেকে 20 লাখ টাকা নিয়ে পালিয়েছে। এটা জানতে পেরে তাইমুর তো একদম শক হয়ে যায়। সাথে সাথেই সে তার রুমে এসে শশীর পুরনো সিমটা তার মোবাইলে লাগিয়ে লাস্ট ডায়াল করা নাম্বারটা ডায়াল করে, আর কল রিসিভ হতেই ও পাশ থেকে এক লোক শশীকে মনে করে বলতে থাকে যে বারবার কল করলে প্রবলেম হয়ে যাবে, তার জন্য আগামীকাল 8টার সময় মেলার মাঝে এসে তুমি তোমার বাকি টাকাগুলো নিয়ে যাও। অন্যদিকে হোটেল লিডোতে এসে সুরি রোজির সাথে দেখা করে রোজিকে শশীর ব্যাপারে জিজ্ঞেস করায়। রোজি বলে শশী হয়েছে একটা জঘন্য টাইপের ব্যক্তি, কিছুদিন আগে সেও তার জন্য কাজ করত। সুরি বলে শশী এখন কোথায় আছে? রোজি বলে সে জানে না শশী কোথায় আছে, তবে হতে পারে সে কোনো নেশার মাঝে ডুবে রয়েছে, কিন্তু কেউ কত সময় ডুবে থাকতে পারবে, কোনো না কোনো সময় সে নিশ্চয়ই উপরে ভেসে আসবে। রোজির এই ধরনের কথা শুনে সুরি এই মুহূর্তে কোনো কিছুই বুঝতে পারে না। পরের সিনে দেখা যায় রোশনি তার দরজার সামনে একটি চিঠি পায়। চিঠিতে করণ বলছে যে আমি করণ, আর আমি একবার আমার মাম্মা আর দাদার সাথে কথা বলতে চাই। চিঠিটা পরে রোশনি চলে আসে ফেনির বাড়িতে। তারপর দেখা যায় ফেনি কিছু তন্ত্রমন্ত্র বলে করণের আত্মাকে সেখানে ডেকে আনে। তারপর করণ ফেনিকে যা কিছু বলে ফেনি সেই সব একটা কাগজের মধ্যে লিখে যায়। ফেনির সাহায্যে করণ রোশনিকে বলে আমি তোমার সাথেই আছি মাম্মা, আর আমার কথা ভেবে তুমি আর দাদা দুঃখী হওয়ার কোনো দরকার নেই। আমি যেখানেই আছি ভালোই আছি, আমি শুধু চাই তোমরা আগের মতো হাসি খুশিতে থাকো। আর যেভাবে তুমি আজ আমার সাথে কথা বলতে এসেছো, যদি একবার দাদাও আসে আমার সাথে কথা বলতে তাহলে আমি অনেক খুশি হব। এভাবে করণের সাথে কথা বলে অনেকদিন পর রোশনি খুবই খুশি হয়। আর অন্যদিকে দেখা যায় দাদাকে মানে সুরিকে। সুরি তার অফিসে বসে রোজির কথা ভাবছিল, যেমন রোজি বলেছিল কেউ কত সময় ডুবে থাকতে পারবে, কোনো না কোনো সময় সে নিশ্চয়ই বেরিয়ে আসবে। আর তখনই সুরির টিম খবর পায় গতকাল মেলার মাঝে শশীকে কেউ শুট করে মেরে ফেলেছে। শশীর ডেড বডির সাথে বড় একটি ব্যাগের ভিতরে 20 লাখ টাকাও খুঁজে পেয়েছিল পুলিশ। এদিকে তাইমুরও এই খবরটা শুনতে পায় যে শশীকে কেউ উড়িয়ে দিয়েছে। তাইমুরের মাথায় তখন কিছু কুবুদ্ধি জাগতে শুরু হয়, যেমন আরমান কাপুর শশীকে কেন 20 লাখ টাকা দিয়েছিল, আর শশী বা কি গেম খেলছিল। এসব ভাবতে ভাবতে তাইমুরের হঠাৎ মনে পড়ে সেদিন শশীর ঘরে সে একটি সবুজ রঙের ব্যাগ দেখেছিল। হতে পারে শশী সেই ব্যাগের ভিতরে 20 লাখ টাকা লুকিয়ে রেখেছিল। এটা ভেবে তাইমুর ম্যাডামের কিছু লোক সাথে নিয়ে শশীর ঘরে এসে মল্লিকাকে ধরিয়ে দেয়। ম্যাডামের লোক জবরদস্তি মল্লিকাকে ধরে আবার তাকে তার পুরনো দান্তায় লাগিয়ে দেয়। মল্লিকা চলে যাওয়ার পর তাইমুর ঘরের ভিতরে ঢুকে সবকিছু ভালোভাবে খোঁজ করে কোথাও কোনো টাকা তো পায় না, কিন্তু সেখানে সে একটি সিসি ক্যামেরার ডিভিডি পায়। ডিভিডি প্লে করে তাইমুর দেখে যে হোটেল লিডো থেকে আরমান কাপুর, তার এক বন্ধু আর রোজি, ওরা 3 জন হোটেল থেকে বের হচ্ছিল। রোজিকে দেখে তাইমুরের একটা ফ্ল্যাশব্যাক মনে পড়ে যায়, যেমন 3 বছর আগে তাইমুর দেখেছিল রোজি অনেক ঘায়াল অবস্থায় পড়ে রয়েছিল আর একজন ডাক্তার রোজির চেক আপ করছিল। শশী তখন তাইমুরকে বলেছিল যে এই ব্যাপারে যদি সে কাউকে কোনো কিছুই বলে তাহলে সে তাকে মেরে ফেলবে। ফ্ল্যাশব্যাকের পর তাইমুর সেই নাম্বারটিতে আবার কল করে, আর তখন আমরা দেখতে পাই সেই ব্যক্তিটি আর কেউ ছিল না, সে ছিল আরমান কাপুরের বন্ধু সঞ্জয় কেজরিওয়াল। তাইমুর সঞ্জয়কে বলে আমি জানি গতকাল তোমরা শশীকে মেলায় ডেকে মেরে ফেলেছ। আমার কাছে শশীর পুরনো সিম রয়েছে যার মধ্যে তোমার নাম্বার রয়েছে, আর হোটেল লিডোর একটা সিসিটিভি ফুটেজও রয়েছে, যেগুলো পুলিশের হাতে লাগলে তোমার বাঁচা মুশকিল হয়ে যাবে। যদি বাঁচতে চাও তাহলে আমাকে 50 লাখ টাকা দিয়ে দাও। এদিকে রোশনি তার সাইকিয়াট্রিস্টের অ্যাডভাইস নিয়ে ধীরে ধীরে সুরির কাছে আসার চেষ্টা করে। সুরির সাথে কথা বলে বেশি বেশি সময় কাটানোর চেষ্টা করে, যাতে যা হয়েছে এই সব কিছু ভুলে গিয়ে সুরি আবার আগের মতো নর্মাল হতে পারে। কিন্তু দেখা যায় করণকে হারানোর দুঃখ আর কেসের টেনশনে সুরি আরো দুঃখের গভীরে চলে যাচ্ছিল। সুরির এখন কোনো কিছুই ভালো লাগে না, শুধু রোজির সাথে কথা বলতে ভালো লাগে, কারণ রোজির কাছ থেকে পাওয়া ইনফরমেশন সুরির কেসেও সাহায্য হচ্ছিল। তার জন্য সুরি এখন বেশি বেশি সময় রোজির সাথে কাটাতে শুরু করে। এমনই একদিন রোজি সুরিকে একটা জায়গায় নিয়ে আসে। সুরি জিজ্ঞেস করে এটা কোন জায়গা? রোজি বলে এটা আমার জায়গা, এখানে আমি ছাড়া আর কেউ আসে না। যখন আমাকে কোনো জায়গাতে খুঁজে না পাও তখন আমি তোমাকে এই জায়গাতেই মিলবো। সুরি জিজ্ঞেস করে শশী কি তোমাকে কখনো আরমান কাপুরের সাথে পাঠিয়েছিল? রোজি বলে আরমান কাপুরের সাথে তো না, তবে আরমানের এক বন্ধু নিখিলের সাথে সে একবার একটা ড্রাইভে গিয়েছিল, তখন তাদের সাথে আরমান এবং তার একজন বন্ধুও রয়েছিল। এই ঘটনাটা প্রায় 3 বছর আগের, যখন আরমান কাপুর স্টার ছিল না। বাস তারপর একটু সময় চুপ
চুপ থাকার পর রোজি আবার সুরিকে বলে যে আজ থেকে 3 বছর আগে আমার একটা বন্ধু কিছু লোকের সাথে বাইরে কোথাও গিয়েছিল, সেখান থেকে সে আর কখনো ফিরে আসেনি। সে জীবিত আছে না মরে গিয়েছে কেউ এর কোনো কিছু যায় আসে না। চিন্তার বিষয় স্যার, এক রাতে একটি মেয়ে কোথাও গায়েব হয়ে যায় আর কেউ কিছু বলারও নেই। সুরি বলে তুমি পুলিশে রিপোর্ট করেছিলে? তখন রোজি বলে আমাদের মতো লোক গুনার মাঝেও আসে না, তো যারা গুনার মাঝে নেই তারা কিভাবে গায়েব হতে পারে স্যার? সুরি একদম চুপ হয়ে যায়। রোজির মুখে নিখিলের নাম জানতে পেরে সুরি পরের দিন চলে যায় নিখিলের বাড়িতে, কিন্তু নিখিলের এই সময় পুরো শরীর প্যারালাইজড থাকায় সুরি তার কাছ থেকে কোনো কিছুই জানতে পারে না। নিখিলকে দেখে বোঝা যায় যে সে খুবই মারাত্মক কিছু পাপ করেছে, যার জন্য আজ তার এই অবস্থা হয়েছে। যাক, তারপর একদিন সুরি দেবব্রতকে তার ঘরে নিয়ে আসে। রোশনি তখন ঘরে ছিল না। ঘরের ভিতরে গিয়ে সুরি ফেনির হাতে লেখা করণের কিছু চিঠি পায়, যেগুলো দেখে সুরি বুঝে যায় যে রোশনি কোথায় গিয়েছে। সাথে সাথে সুরি ফেনির ঘরে এসে ফেনির উপর প্রচন্ড রেগে গিয়ে বলে করণের আত্মাকে তার সামনে নিয়ে আসতে। ফেনি বলে এই কাজ সে করতে পারে না, শুধু আত্মারা চাইলে যে কোনো রূপ ধরে মানুষের সামনে আসতে পারে, মানুষ চাইলে না। তার এই জীবন সে নিজে চুজ করেনি, বরং এই জীবনটা তাকে চুজ করেছে। পৃথিবীতে এমন হাজার হাজার বিষয় রয়েছে যেগুলো কল্পনার বাইরে। ফেনি সুরিকে আরো বলে যে তুমি তোমার দুঃখের ইলাজ করো, আর না হয় আরো দুঃখ বাড়বে। আত্মারা আমাদের মতো দুঃখী মানুষদের কাছেই চলে আসে, কারণ ওরা ভাবে যে আমরাও তাদের মতোই একজন। সুরি রোশনিকে নিয়ে ফেনির ঘর থেকে বেরিয়ে এসে বলে এসব ফালতু কথায় তুমি কিভাবে বিশ্বাস করতে পারো? রোশনি বলে ফেনি এমন কিছু কথা বলেছে যেগুলো শুধু করণই জানতো। করণ সত্যিতেই আমাদের সাথে কথা বলতে চায়, তুমি শুধু একবার করণের সাথে কথা বলো। সুরি বলে তুমি পাগল হয়ে গেছো রোশনি, তোমার চিকিৎসার দরকার। রোশনি বলে আমি যা কিছু করছি এতে আমার মন খুশি হয়। তুমি যেমন রাতের পর রাত ঘরে আসো না, কোনো একজনের কাছে যাও, তার সাথে কথা বলো, কিন্তু আমি তোমাকে কিছুই বলিনি, কারণ এতে তোমার মন খুশি হয়। তাহলে আমি কেন এসব করবো না যাতে আমার মন খুশি হয়? দেবব্রতের সামনে রোশনি সুরিকে মনের ইচ্ছা মতো কথা বলে ব্যাগ শেক প্যাক করে চলে যায় তার এক বন্ধুর বাড়িতে। সুরিও এখান থেকে চলে আসে রোজির ঠিকানায়। দুঃখী আর ক্লান্ত সুরি রোজিকে দেখে তার সামনে কাঁদতে থাকে। রোজি তখন সুরিকে নিয়ে হোটেল লিডোতে একটি রুমের ভিতরে চলে আসে। সুরি সেখানে রোজিকে করোনার রোশনির ফটো দেখিয়ে তার মনের দুঃখ সবকিছু বলতে থাকে। তারপর রোজি সুরিকে বলে তার একটা কাজ করতে। শশীর গার্লফ্রেন্ড মল্লিকা সে খুবই বিপদে আছে, তাকে একটু সাহায্য করতে। পরের দিন সুরি ম্যাডামের আড্ডায় এসে মল্লিকার সাথে কথা বলে। মল্লিকা সুরিকে বলে শশী ম্যাডামকে অনেকগুলো টাকা দিয়ে আমাকে এখান থেকে একেবারে কিনে নিয়ে গিয়েছিল, কিন্তু শশী মরে যাওয়ার পর ম্যাডামের লোক মারধর করে জবরদস্তি আমাকে আবার এই দান্দায় লাগাচ্ছে। সবকিছু শুনে সুরি ম্যাডামের লোকেদের দুই একটা মুখা মেরে মল্লিকাকে এখান থেকে এনে একটা অনাথ আশ্রমে রেখে দেয়। হেল্প করার জন্য মল্লিকা সুরিকে থ্যাংক ইউ বলে। সুরি বলে থ্যাংক ইউ আমাকে না, রোজিকে বলো। কিন্তু রোজি কে? মল্লিকা তাকে চেনেই না। মল্লিকা সুরিকে বলে সেই দিন সে মিথ্যা কথা বলেছিল, আসলে সে জানতো যে রাতে আরমান কাপুরের অ্যাক্সিডেন্ট হয়েছিল সেদিন শশী আরমানের সাথে দেখা করেছিল, কিন্তু কেন এটা সে জানে না। এই ব্যাপারে হয়তো তাইমুর কোনো কিছু জানে, কারণ ম্যাডামের লোক যখন মল্লিকাকে ধরে নিয়ে যাচ্ছিল তাইমুর তখন ঘরের ভিতরে ঢুকে শশীর জিনিসপত্রগুলো চুরি করছিল। সুরি বলে কি জিনিস? মল্লিকা বলে সবুজ রঙের একটি ব্যাগ যেটা আরমানের অ্যাক্সিডেন্টের রাতে শশী নিয়ে এসেছিল। মল্লিকার এই ইনফরমেশন পাওয়ার পর সুরির কেস মোটামুটি এক ধরনের সলভ হওয়ার রাস্তায় ছিল। অন্যদিকে দেখা যায় তাইমুরকে। সঞ্জয়কে কল করে তাইমুর 50 লাখ টাকা নীল রঙের একটি ব্যাগে ভরে আগামীকাল একটা ট্রেনে আসতে বলে, আর না হয় সিসিটিভি ফুটেজ আর শশীর সিম সোজা পুলিশের হাতে চলে যাবে। এখান থেকে তাইমুর চলে আসে নির্মলার কাছে। নির্মলা হয়েছে রোজি আর মল্লিকার মতোই ম্যাডামের এক মেয়ে। তাইমুর নির্মলাকে বলে অনেক বড় একটা দান মারতে চলেছি, যদি প্ল্যান মতো সবকিছু ঠিকভাবে হয় তাহলে আমরা দুজনেরই জীবন বদলে যাবে। এখানে তাইমুর ছিল ভিখারি ও ল্যাংরা, আর নির্মলার ছিল একটু বয়স বেশি, যার জন্য কেউ নির্মলাকে একদম পাত্তা দিত না। কিন্তু তাইমুর নির্মলাকে অনেক ভালোবাসতো। সঞ্জয়ের কাছ থেকে 50 লাখ টাকা পেয়ে নির্মলাকে নিয়ে তাইমুর এই নরক থেকে একেবারে চলে যেতে চাইছিল। তাইমুর নির্মলাকে তার সবকিছু প্ল্যান বলছিল, আর তখন দেখা যায় আড়াল থেকে রোজি এই সবকিছু দেখছিল। পরের দিন ট্রেনে এসে তাইমুর সঞ্জয়ের কাছ থেকে টাকা ভর্তি ব্যাগ নিয়ে চুপচাপ চলে আসে প্ল্যাটফর্মে। সেখানে প্ল্যান অনুযায়ী নির্মলা নীল রঙের একটি খালি ব্যাগ নিয়ে বসে রয়েছিল। তাইমুর খুব চালাকির সাথে টাকা ভর্তি ব্যাগ খালি ব্যাগের সাথে এক্সচেঞ্জ করে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু সঞ্জয় ছিল তাইমুর থেকে আরো কমই না। সে তার অনেকগুলো লোক তাইমুরের পিছনে পাঠিয়ে দেয় টাকার ব্যাগ নিয়ে তাইমুরকে মেরে ফেলতে। অনেকক্ষণ বাগমবাগ করার পর সঞ্জয়ের লোক একসময় একটা বিল্ডিং এর উপরে উঠে তাইমুরকে ধরে ফেলে। তারপর খালি ব্যাগ পেয়ে ওরা তাইমুরকে শুট করে সেখান থেকে পালিয়ে যাচ্ছিল। তাইমুর এদিকে ধীরে ধীরে মরে যাচ্ছিল। ঠিক তখনই তার সামনে রোজি চলে আসে। রোজিকে দেখে
তাইমুর এমনভাবে ভয় পায় যেমন ভূত প্রেত দেখলে মানুষ যেরকম ভয় পায় ঠিক সেরকম। রোজি তাইমুরকে বলে, তুই তো নিজেকে আমার একজন ভালো বন্ধু মানতে, তাহলে তুই কিভাবে আমার কথা একবারও ভাবলি না? তাইমুর প্রচন্ড ভয় পেয়ে আস্তে আস্তে করে পিছনে যেতে থাকে। হঠাৎ পা স্লিপ করে তাইমুর বিল্ডিং থেকে নিচে পড়ে যায়। বিল্ডিং এর নিচে অনেক লোকেরা কাজ করছিল। তখন ওরা সবাই সঞ্জয়ের পাঠানো লোকেদের দেখতে পেয়ে তাদের পিছনে ছুটে একজনকে ধরে ফেলে। অন্যদিকে দেখা যায় নির্মলা টাকা ভর্তি ব্যাগ নিয়ে ট্রেনে উঠে চলে যাচ্ছিল, কারণ তাইমুর আগেই বলেছিল সে যদি নাও আসতে পারে তখনও নির্মলা যেন ট্রেন মিস করে না। 50 লাখ টাকা নিয়ে নির্মলা তাইমুরের কথা ভেবে খাতে খাতে চলে যাচ্ছিল। মরতে মরতে তাইমুর একটা ভালো কাজ করে গিয়েছিল, নির্মলাকে নরক থেকে উদ্ধার করে গিয়েছিল। এদিকে সুরি আসার পর খাজুর লোকেরা বলে যে তাইমুর মরার আগে একটা নাম উচ্চারণ করেছিল, সিমরন। সাথে সাথেই সুরি দেবব্রতকে পাঠিয়ে দেয় ম্যাডামের আড্ডায় সিমরন নামের কোনো মেয়ে আসে কিনা সেখানে এই কুচ করতে। আর সুরি সঞ্জয়ের পাঠানোর যে লোকটা বিল্ডিং এর নিচে ধরা পড়েছে তাকে কিছু ভয় দেখাতেই সে সবকিছু বলে দেয়। শশী আর তাইমুরকে মারার সুপারি সঞ্জয় কেজরিওয়ালই তাদেরকে দিয়েছিল। দেবব্রত সুরিকে কল করে বলে সিমরন নামের একটি মেয়ে ম্যাডামের কাছে তো ছিল, কিন্তু 3 বছর আগে সে কোথাও পালিয়ে গিয়েছিল। তারপর সুরি অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়ে সঞ্জয়কে অ্যারেস্ট করতে চলে আসে তার বাড়িতে। সঞ্জয় বুঝতে পারে যে এখন আর বাঁচার কোনো রাস্তা নেই। তখন সে আসল সত্যিটা কি সবকিছু বলে দেয়, যেমন শশী আর তাইমুরকে মারার কারণ হয়েছে ওরা তাকে ব্ল্যাকমেল করছিল। আসলে 3 বছর আগে সঞ্জয়, আরমান আর তাদের এক বন্ধু নিখিল ওরা 3 জন একটা পার্টিতে যাচ্ছিল। নিখিল শশীকে জানতো, তাই এনজয়ের জন্য নিখিল শশীকে কল করে তাদেরকে হোটেল লিডোতে নিয়ে যায়। সেখান থেকে ওরা সিমরন নামের একটি মেয়েকে পিক করে পার্টিতে নিয়ে যাচ্ছিল। কিছুক্ষণ পর দেখা যায় নিখিল খারের ভিতরে শুরু হয়ে গিয়েছিল। তখন খারের দরজা খোলা ছিল নাকি অন্য কিছু, কোনো কিছু বুঝে ওঠার আগে খারের দরজা খুলে ওরা দুজনই চলন্ত কার থেকে নিচে পড়ে যায়। নিখিল আর সিমরন দুজনের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। সঞ্জয় এবং আরমান প্রথমে নিখিলকে ধরে খারে তুলে নেয়। তারপর আরমান যখন সিমরনকে খারে তুলতে যাবে তখন সঞ্জয় তাকে নিষেধ করে বলে যে এরকম একটা মেয়েকে বাঁচাতে গিয়ে আমরা 3 জনেরই জীবন বরবাদ হয়ে যেতে পারে, তার চেয়ে বরং শশীকে কল করে বলে দে যা করার ও করে নেবে। এই বলে ওরা 3 জন সেখান থেকে চলে যায়। কিন্তু সিমরন তখনও জীবিত ছিল, আর এখান থেকে তুলে নিয়ে শশী সিমরনের ট্রিটমেন্ট করেছিল, যেটা আমরা তাইমুরের ফ্ল্যাশব্যাকে দেখেছিলাম। আর এসব জানার পরও তাইমুর না পুলিশকে কল করেছিল আর না সিমরনকে হসপিটালে নিয়ে গিয়েছিল। আর তার জন্যই তাইমুর মরার আগে সিমরনকে দেখে ভয় পেয়েছিল। যাক, সঞ্জয় সুরিকে আরো বলে যে এই ঘটনার 1 সপ্তাহ পর শশী তাদেরকে কল করে বলে সিমরন মরে গিয়েছে আর তার ডেড বডি সে কোথাও গেড়ে দিয়েছিল। আর তখন থেকে শশী হোটেল লিডর সেই সিসিটিভি ফুটেজটি নিয়ে, যেটাতে আরমান, নিখিল আর সিমরন ওরা 3 জনই রয়েছিল, সেই ফুটেজটি নিয়ে সঞ্জয়কে ব্ল্যাকমেল করতে শুরু করেছিল। সুরি তারপর সিসিটিভি ফুটেজে সিমরনকে দেখে একদম চমকে যায়। সুরি বলে এই মেয়েটাকে তো আমি চিনি, তার নাম তো হয়েছে রোজি, আর সেই তো আমাকে এই কেসের সমস্ত ইনফরমেশন দিচ্ছে। সুরি সাথে সাথেই দেবব্রতকে হোটেল লিডোতে পাঠিয়ে দেয় রোজিকে ধরে পুলিশ স্টেশনে নিয়ে আনতে। আর সে নিজে সঞ্জয়কে অ্যারেস্ট করে পুলিশ স্টেশনে নিয়ে যাচ্ছিল। কারের ভিতরে সুরি সঞ্জয়কে বলে শশী যখন প্রথম কল করেছিল তখনই যদি পুলিশকে বলে দিতে তাহলে আজ আরমান কাপুর আর বাকি সবাই মরতো না। এসব বলতে বলতে সুরি হঠাৎ খারের ব্যাক মিররে লক্ষ্য করে যে রোজি খারের পিছনের সিটে বসে রয়েছিল। সাথে সাথে সুরি পিছন ফিরে দেখে খারের পিছনে কেউ ছিল না। আচানক দেখা যায় রোজি রাস্তায় এসে খারের সামনে দাঁড়িয়ে রয়েছে। সুরি তখন রোজিকে বাঁচানোর জন্য খারের স্টিয়ারিং ঘুরিয়ে দেয়। আর ঠিক সিনেমার প্রথমে যেরকম ভাবে আরমান কাপুরের কার অ্যাক্সিডেন্ট হয়েছিল ঠিক সেরকম ভাবে এখন সুরি আর সঞ্জয় কার সহ খুবই স্পিডে নদীতে গিয়ে পড়ে যায়। জলের নিচে এসে সুরি লক্ষ্য করে যে সঞ্জয় মরে গিয়েছিল। সুরিও কারের ভিতরে একদম ফেসে গিয়েছিল। আর তখনই সুরি দেখে তার সামনে নদীর গভীর থেকে রোজি আসছিল সুরিকে বাঁচানোর জন্য। রোজি এসে কার থেকে সুরিকে বের করে স্লোলি ধীরে ধীরে করে নদী থেকে বের করে দেয়। আর তখন গিয়ে সুরি এবং আমরা অনেক কিছু বুঝতে পারি, যেমন রোজি আসলে ছিলই না, সে ছিল সিমরনের আত্মা। আর আরমান কাপুরের কার অ্যাক্সিডেন্ট কিভাবে ও কেন হয়েছিল, নিখিল কোন পাপের জন্য প্যারালাইজডে ভুগছিল, আর শশী, তাইমুর এবং সঞ্জয় সবাই এমনভাবে কেন মরেছে। আসলে 3 বছর আগে ওদের সবার ভুলের জন্য সিমরনের অপমৃত্যু হয়েছিল। চাইলে ওরা সিমরনকে হসপিটালে নিয়ে গিয়ে বাঁচাতে পারতো, কিন্তু সিমরন একজন বেশ্যা ছিল বলে তার জীবনটাকে ওরা মানুষের জীবন বলে ভাবলো না। এইসবেও সিমরনের এতটা দুঃখ হয়নি। সিমরনের দুঃখ হয় তখন যখন তার মৃত্যুর পর ইনসাফ তো দূরের কথা, কেউ তার কোনো খোঁজ খবরও নেয়নি। হঠাৎ করে একটা মেয়ে এমনভাবে কোথাও গায়েব হয়ে যায়, কিন্তু একটাও মানুষ নেই যে এই ব্যাপারে কোনো কিছুই বলবে বা চিন্তা করবে। আর তো আর মৃত্যুর পর কোনো ধরনের সৎ কাজ না করে শশী সিমরনের লাশটাকে মাটিতে গেড়ে দিয়েছিল, যার জন্য সিমরনের আত্মা মুক্তি পায়নি। তাই সে ফিরে এসেছে বদলা নেওয়ার জন্য। সবকিছু বুঝতে পেরে সুরি তার অফিসে এসে সিনিয়রকে এসব বলে। সব শুনে সিনিয়র বলে কেউ তোমার এই কথায় বিশ্বাস করবে না। আর তো আর পুরো ডিপার্টমেন্টের লোক তোমাকে নিয়ে কথা বলছে যে তুমি নাকি রাতে ঘুমাও না, একা একাই হাওয়ার সাথে কথা বলো। তো এখন সত্যিটা কি
এটা ভুলে যাও, আর আমি যা বলছি এটাই হবে তোমার স্টেটমেন্ট। সুরির মনে একদম শান্তি ছিল না। রোজির কথা, রোশনির কথা, ফেনির কথা আর করণের কথা, এসব কিছু ভাবতে ভাবতে সুরি চলে আসে রোজির ঠিকানায়। আর তখন তার একটা কথা খেয়াল হয়। রোজি তাকে একবার বলেছিল যে যখন আমাকে কোনো জায়গাতেই খুঁজে না পাও তখন আমি তোমাকে এই জায়গাতেই মিলবো। কথাটা মনে হতে সুরির মাথায় কিছু একটা বাড়ি দেয়। সাথে সাথে সুরি বড় একটি রড নিয়ে সেই জায়গাটিতে মাটি করে দেখে সেখানে সিমরনের কঙ্কাল রয়েছিল। তারপর মাটি থেকে কঙ্কাল বের করে সুরি সিমরনের আত্মার মুক্তির জন্য তার সমস্ত সৎ কাজ বা শেষ কাজগুলো নিয়ম অনুসারে করে সুরি চলে আসে তার ঘরে। এখন সুরিরও বিশ্বাস হয় যে মৃত্যুর পর আত্মারা চাইলে মানুষের সাথে কথা বলতে পারে। সুরি এখন করণের এলাকার চিঠিগুলো নিয়ে সেখানে চলে আসে যেখানে করণের মৃত্যু হয়েছিল। চিঠিগুলো পড়তে পড়তে সুরি খুব জোরে জোরে কাঁদছিল। তখন রোশনিও চলে আসে সেখানে। রোশনি এসে ইমোশনাল সুরিকে জড়িয়ে ধরে। আর এখানে এই মাস্টারপিস মুভিটির দি এন্ড হয়। তো বন্ধুরা, কেমন লাগলো আপনাদের খালাস মুভির কাহিনী কমেন্ট করে বলতে পারেন। আর ভিডিও পছন্দ হলে ভিডিওটি লাইক করে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।